আজকের গল্পটা হচ্ছে নমস্কার। দেবযোগী যোগে বসেছিলেন নারদ। একটা ছোট ছেলে শিশি সেবা করেছিল অন্ধকার বনে, অন্ধকার বটগাছের অন্ধকার এপর ওপর গঙ্গা। শিশি রাতে কালো আকাশে তারা ফুটেছিল, বাতাসে জল ভেসে আসে, গাছের পাতা সময় আলোয় ফুটে। ফুল যেমন ফোটে তেমনই একটু একটু করে বাতাস বয় এবং পদ্ম ফুলে জল তুলতে থাকে। এদিকে এদিকে চারিদিকে আকাশে যেমন এক চাঁদের আলো না, সমগ্র সূর্যের আলো না, সমস্ত আলো নিয়ে একটা আলো চলন করে রঙ করে দিয়েছে, যেন ধ্বজা উড়িয়ে দিয়েছে, যেন কোনো পৃথিবীতে যেন কোনো কোনো শূন্যতা। তার ওপরে আলোয় একটা ধাপক কেটে বসেছে। সন্ন্যাসী আসন ছেড়ে বসে নারকেরা বললেন, সাবধানে কপিলা বস্তু বর্তমানে জন্ম নেবেন, তার নাম আমরা দর্শনে চললাম, তুমি সাবধানে থেকো। বনের মাঝখানে আঁকা বাঁকা সরু পথ, সেই পথে উত্তর মুখে চলে গেছে। নারদ চুপ করে বর্ষণে ধ্যানে বসে আছে। বসে বসে দেখতে গঙ্গা কপিলা বস্তু যেখানে মায়ের পালঙ্কে ঘুমিয়ে আছেন। ঘরের সামনে ছাদ খোলা, বাগান খোলা। শহরে মরমন্ডুর এপার ওপরে অনেক হিমালয় পর্বত সাদা ঢাকা। সেই পর্বতের ধারায় আকাশে জুড়ে সাদা বড়, তার মাঝে সূর্য উঠেছে। সেখান থেকে আশ্চর্য সে বলেছে, কি চমৎকার স্বপ্ন দেখলাম, এতটুকু চাঁদের আলোয় চকমক করছে, তাদের উপরে দিয়ে যেন কোথায় চলে গেল। তার স্বপ্ন টিপের মধ্যে বলে রাখতে বালতি ময়ূরে এসে বসেছে সুখসারিয়া খাবারের জন্য। দাসী অনেক দেখতে অনেক বেলা হয়ে গেল। রাজবাড়িতে রানী কথা বলতে শুরু করতে লাগলো। কপালে সেখান থেকে মাথার উপরে মুকুট পরানো হয়েছিল, আলো আলো করে বসেছে। তার পাশে দণ্ডাবৎ সর্দার, অনেক ছত্রধর সেনাপতি আছে সেখানে। খুলে বার করে বসে দিকে যখন তাদের কাছে আর কোনো দিকে দিকে রাজপুত রাস্তা বা গিয়ে দেশের প্রজাত দুটি বাঁশের মধ্যে লাঠি আর উপরে রেখে দেয় ফেরা। সেখান থেকে চাঁদের আলো এবং তাদের মাধ্যমে গণৎকার খুললে সেখান থেকে ফুর্তি বার করছে। তার মাথায় টাক পরচুল, কারুর মাথায় গোপ দাড়ি, সকলের হাতে নস্তি আছে, তাদের মধ্যে চন্দ্রদাতা সেখানে সেখান থেকে দুর্লভ জীবের মধ্যবর্তী মহাযুদ্ধ উত্তর লাভ এমন নিশ্চয়ই বলেছেন যে এমন মহাপুরুষ এই ভাগ্য এবং তপতুর নামের সার্থক বচনে মিথ্যে হয় না। আনন্দ করো, চারদিক থেকে রবরা উঠছে, সেখান থেকে আনন্দ কর বলছে। অন্নদান করো, বস্ত্রদান করো, দীপদান করো, ভূমিদান করো। রাজার ঘরে এসে ঘরে হাটে মাঠে ঘাটে আনন্দের বাজনা বাজিয়ে আকাশে হাসতে লাগতে থাকে। সেখানে রাজকুমারেরা মুকুটে পরে বসে থাকে, তাদের রানীর দামি দেওয়া হয়েছিল। সেখানে ছেলেরা বুড়োরা মাথায় করে লাল চিলি আন্দোলন করে বলেছে। প্রকাণ্ড বাগান, সেই বাগানে শেষ দেখা যায় না, কেবল বলে গাছের ওপর গাছ, সবুজ ঘাস, জলের হাওয়া, ঠান্ডা ছাওয়া, প্রাকৃতির আর কোনো গন্ধ বাতাসের মেঝে পদ্মপুর পুকুরের ধারে আকাশ প্রমাণ ডালে পাতায় ভুল দুলছে। সেখান থেকে একটি শ্বেত পাথরে চোখ পড়েছে। সন্ধ্যা হয়ে এলো যখন সবে সে গা ধুয়ে উঠে গেল, তখন সে গাছের সড়কে মোড় একদল মাছি সেখানে ফুলের বাগানে গাছে কি দলের বেলা শেষ করে বাগানে চলে গেলে। সবুজ ঘাসে পাহাড় পর্বত, গাছের তলায় কোনো কোনো একটা ধুলো নেই, সেখানে কোনো না থাকা যায় না। রাত আসতে বসন্তকালে পূর্ণিমা রাত, পশ্চিম সূর্য ডুবছে এবং পূর্ব দিকে চাঁদ উঠছে। পৃথিবীর এক পাক মাথার ওপরে আকাশ পাকা করতে লক্ষ্য করি, তারার ওপরে সন্ধি পুজো শঙ্কর ভাট বাজে। এমন সময় সে জলে এসে ঘোড়া থেকে সেখানে বেড়াচ্ছে এবং তাতে রানী সেখান থেকে পানের বাটা নিয়ে সেই প্রিয় গাছ, সেই হাতে ছায়ায় বসে রানী এসে বাগানের মাঝখানে সেই শাল গাছের তলায় দাঁড়িয়ে আছে, বাঁ হাতে ফুলে ভরা শাল গাছের ডাল। অন্যদিকে রানীর কোমর ডালে দিন শেষ হলো। যেমন করে কলরা ঘুরতে পারে, বাতাসে আসতে পারে, আকাশের গন্ধ, তারার আলো ছড়িয়ে পড়ে পূর্ণিমা চাঁদ হয়ে উঠতে পারে। কিন্তু শাল গাছটির উপরে যেন একটা সোনার ছাতা, ঠিক সেই সময় বুদ্ধের জন্ম নিয়েছিল। এক সোনার ছেলে বুদ্ধের চাঁ ফুলের মতো ঘেরা পৃথিবীতে যেন একটাই চাঁদ, চারিদিকে আলো আলো হয়ে উঠেছে। কোনো কোনো অন্ধকার পায়নি। মায়া মায়া মায়ার মায়া মায়া মায়ের কোনো দোষ দেখা পৃথিবীর বুকিতে দেখা যাচ্ছে। এখানে একটা করে আসতে পারে শিশির নির্মল। সেখান থেকে দেখতে লুম্বিনী বাগানে লোকানো হয়ে উঠলো। সেখান থেকে এসে রাজপুত্রকে সেটা মিলে অনেক দেখা করতে শুরু করলো। স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি হচ্ছে, আকাশ বাতাস মেঘ সেখান থেকে বাঁশি বাজাচ্ছে, সেখান থেকে পাতালে জয়ের ঢঙ্কা জয়ডাঙ্ক করে বাজছে। বুদ্ধদেবের তিলকে আসতে পারে জন্ম নিয়ে পৃথিবীর ওপরে 7 পাক করে চলতে সূর্যের পাক সেখানে পড়লো, যেখানে থেকে নতল সমুদ্র
রসবৎ ভেদ করে একটা সোনার পর্দা আগুনের মতো চাকতির মতো মাটির ওপরে স্বর্গ থেকে মা সেখান থেকে জল এনে দিচ্ছে, সেখান থেকে সাতটা পদ্মে ঝিকিমিকি ঢালতে লাগলো, যেন নারক আশ্চর্য হয়ে দেখাচ্ছে দেব নিশি সেই সমস্ত কাশফুলের মাঝখানে এমন সময় নারকের মা এসে দস্যি ছেলে এমন ঋষি, আর তুমি একা বসে বসে রাখা রয়েছে, তুমি ঘুমোওনি কেন, খাওনি কেন, লেখাপড়া কেমন চোখ বুঝে ধ্যান করছে, এই বয়সে তুমি সন্ন্যাসী হয়েছে, চলো চলো। আমি মা তখন তাকে বললে যে যখন তুমি আধার মাটিতে বসে থেকে খেয়ে দিয়ে আসে, ছেড়ে দে মা, ছেড়ে দে মা করে জায়গায় একবার মা মাকে ছেড়ে দে বলে সমস্ত বোনকে ডেকে দিয়ে উঠতে লাগলো, ছেড়ে আছে ছেড়ে দে, ছেড়ে দে একবার করে, তালা বন্ধ করে রাখবি। নাটক জোর করে গুরুমশাই পাঠশালায় পাঠ শুনছেন, সেখান থেকে নাটক পড়ে যাচ্ছে সেই ভাগান, সেখান থেকে অন্যরকম, সেখান থেকে দেখা যাবে বড় বড় গাছ পাতায় দিয়ে যাচ্ছে, সেখানে দেখা তো কিন্তু লেখকের মন আর নেই, পড়াশোনা তো নেই, প্রাণ বর্ধমান না করে সেই পাঠশালায় ধ্যান করতে বসেছে। পাঠশালায় খোলা জানলার উপরে একটা সেখান থেকে কাশফুল একটা, ওখান থেকে পুকুর দেখা যায়, দুপুরবেলাটা একটু রোদ সেটা এসে পড়ে, তারপরে এসে বলে সেই বাসে, তারপরে সেই বটগাছের ধারে একটু একটা সেখান থেকে একটুখানি একবার জানলা আসে, আবার দেওয়া ওঠে, আবার সেই জানলা থেকে চেয়ে আছে ওরা, ওদের মতো ডালপালা ভেদ করে আর কি, মা যে ঘরে রাখবে, এই দৌড়ে যা বনে যা যেতে পেরে, এমন সময় সে ওঠে লেখকের মা, অমনি বোন শেষ হয়ে শাল পাতায় এসে বসে গরম খেয়ে বললে, আজকে আমি হাত ধরে চমৎকার করছি, হাতে কান্না নেই আছে, হজে বড়রা পাথরের দিন, গরমের দিন, সকালে দুপুরে সেখানে আসে না, সে সময় তাল গাছের মাথা দিতে থাকে, পূর্ব হাওয়ায় বট গাছে কাকাগুলি ডেকে ওঠে, নাদক মনে মনে আজও এমন যে এমন একটা ঝড় উঠতেছে আমাদের কামখানা এই পাঠশালায় খোঁড়া দিতে পারে। এদের মধ্যে আমি যাওয়া হয় না, সেখানে মনে গিয়ে আজকে আমি যখন সে বন্ধ করে হাসপাতাল, সেখান থেকে আলো ঝিকমিক করছে, নাটক সেই মনে মনে সেই আজকে সে ঝড় উঠছে আসুক, মাটির দেওয়ালে দাগ পড়বার কাছে সে আসুক, ঝড়ও আসছে, বৃষ্টিও চারিদিকে জলের মায়াময় দেখা যায়, কিন্তু হায় ওদিকে সেই খোলা আকাশে বর্ধমান সে খোলা নাটক, যেখানে কেমন করে যাবে, সেখানে পাখিদের আনন্দে উড়ে বেড়ায়, হরিণ আনন্দ করে খেলা বেড়ায়, গাছের তলায় এসে বসে বাতাসে ঝালায়, কেউ নেই, সবই ইচ্ছে মতো খোলা বেড়ায় ঘুরে বেড়াচ্ছে, আশেপাশে যেখান থেকে দেখাশোনা তার কবিতা বস্তু সে মধ্যে মানে দেখা আনন্দ হয়ে বসে গ্রামে গ্রামে গান গেয়েছে নাম আর গৌরচন্দ্রিমা, সেখান থেকে সাক্ষ্য বংশ সাধক কালাকাছে সোনার আলো পথর দুধারে, মাঠে মাঠে সোনার ধান, লোকের মন আর ঘরে থাকতে চায় না, প্রজারা সেখান থেকে জলের হাটে মাঠে ঘাটে পয়সা মাথায় করে কেউ সে আবার সে সাত সমুদ্র তার নদী পার করে বাণিজ্য করতে, তাদের কোনো কোনো দরকার সময় ছিল না সে সময়, ওদের কাছে এমন নাম সন্ধ্যেবেলা নীল আকাশে যেখানে এসে নীল সমুদ্র তাদের আলো পৃথিবী ঘুরে এসে মাথায় একবার গঙ্গা, সেখানে জলের মধ্যে মিশেছে, পথে নেবো গৌরচন্দ্রিমা মায়ের কাছে, সেখানে সেখান থেকে দিদিমা অগ্নিম যখন রাত ভোর হয়ে এসেছে, শিউলি ফুল উঠছে, সেখান থেকে বাতাসে আগুল দিয়ে দেখা যাচ্ছে, সে সময় রোদে এসে ঘরের ভেতরে এসে বসে নানক ভাইয়ের মাথায় পড়ে দেবে, নানক উঠে বসে ঋষিকে প্রণাম করছে, আর ঋষি আশীর্বাদ করছে, সুখী হও। আমি যে আমাকে নাটকের মা এসেছে আসার করে কাঁদতে কাঁদতে ঋষিকে বলেছিল, নাটক আমাদের ছেড়ে দিয়ে আমাদের কেউ নেই, ওখানে যাবে, বলছে হ্যাঁ দূর করো, আজ থেকে 35 বছর আগে নাটক ফিরে আসবে, ভয় করো না, তোমার নাটককে পায়ে হাঁপাবে থাকলেও আর কোনো নাটকের মাও থাকতে পারবে না, সে তোমার এত অঞ্জলি সেও তোমাকে সে আসবে। আকাশের নিচে সেখানে পদ্ম পূজা করি, সুন্দর সুন্দর আমার কিন্তু তাকে আমি পূজা করি, তখন হাতে সেখান থেকে সে চলে চারিদিকে ঘিরে যাচ্ছে আগুনের তেজ, এবং সাথে ত্রিশূলের চারিদিকে আলো দেখা যাচ্ছে, তাদের মোটা মোটা হয়ে তপ্ত জলের মধ্যে আমি হাঁটাহাট করা, সেখানে মাথার ওপরে আকাশের নীল, কোনো দিকে ছাড়া নেই, কারো মুখে কোনো কথা নেই, কেবল শুধু একবার করে এসি, তারপর আর সেই চোখের সামনে আসছে, আবার সেই যাচ্ছে, আবার পাখিগুলি সেখানে করে ছানা হরিণের কানে নিয়ে চলে যাচ্ছে, রাতের পাশে চারটা মনকা তাদের মধ্যে ওদিকে এদিকে অবদান, চারিদিকে উর্বর ঘাসের উপর শুধু আন্দোলন করছে। পূজা শেষ হয়ে যাচ্ছে, রাজা ব্রাহ্মণীদের কাছে বসে রাজপুত্রের নাম কী হলো, সেখানে তোমার পৃথিবীর লোকে যাতে অর্থ লাভ করে সেই নাম রইল সিদ্ধার্থ, তার নাম জীবনের সকল অর্থ রাজা লাভ হয় না, জগৎকে কৃতার্থ করবেন, আর কোনো মরণের পরে নির্বাণ করবেন, তারা চরিতার্থ করবেন, সেই জন্য এর নাম রাখা হলো সিদ্ধার্থ। আকাশের নিচে
আকাশের নিচে সুন্দর আমার সেই তোমাকে পুজো করি, তাদের মধ্যে সেই চলে আসে, তাদের কাছের ওপরে চারিদিকে ঘেরা আগুনের তেজ, রাতের ত্রিশূল ঝকঝক করছে, ভেঙে পড়ছে, চারিদিকে আলো অন্ধকার দেখা যাচ্ছে, তাদের মধ্যে বিদ্যুতের ঘোড়া দাঁড়িয়ে আকাশে সেই মাথার ওপরে, আকাশে সেই বন্ধুটির কোনো ওপরে কোনো সাড়া নেই, কারোর মুখে কোনো কথা নেই, কারোর একবার সেই তারপর সেই আলো নাটকের চোখের সামনে আসতে সে আবার বলে যাচ্ছে, সে বলে আমি তোমাকে রাজার ঘাটে নিয়ে যাবো, কিন্তু সে বললে ঘুমের আগুন দিয়ে এদিকে মা চারিদিকে ধূপা ঘাস যাচ্ছে, ধুনোর গন্ধ বেরোচ্ছে, পুজো শেষ হয়ে এসেছে, বাগানে বেসেছে রাজপুত্ররা, নাম কি হলো রে? সে বলছে আজকে পৃথিবীর লোকে যত অর্থ লাভ করবে সেই জন্য এর নাম রাখা হলো সিদ্ধার্থ রাজা হলেন, এই জীবনের সকলের আর কোনো রাজা থাকবে না, বন্ধু জগৎকে কৃতার্থ করবেন, আর মরণের পরও নির্বাণ পেয়ে তিনি চরিতার্থ হবেন, এই জন্য এর নাম রাখা হয় সিদ্ধার্থ। আজকের গল্পটা হচ্ছে নমস্কার। দেবযোগী যোগে বসেছিলেন নালক একটা ছোট ছেলে, শিশু সেবা করেছিল অন্ধকার বনে, অন্ধকার বটগাছের অন্ধকার এপর ওপর গঙ্গা, নিশিশি রাতে কালো আকাশে তারা ফুটেছিল, বাতাসে জল ভেসে আসে, গাছের পাতা হচ্ছে সময় আলোয় ফুল যেমন ফোটে তেমনই একটু একটু করে বাতাস বয় এবং পদ্ম ফুলে জল তুলতে থাকে, এদিকে এদিকে চারিদিকে আকাশে যেমন এক চাঁদের আলো না, সমগ্র সূর্যের আলো না, সমস্ত আলো নিয়ে একটা আলো চলন করে দিয়েছে, যেন ধ্বজা উড়িয়ে দিয়েছে, যেন কোনো পৃথিবীতে যেন কোনো শূন্যতা, তার ওপরে আলোয় একটা ধাপক খেতে বসেছে, সন্ন্যাসী আসনে ছেড়ে বসে, নারকেরা বললেন সাবধানে, কপিলা বস্তু বর্তমানে জন্ম নেবেন, তার নাম আমরা দর্শনে চললাম, তুমি সাবধানে থেকো। বনের মাঝখানে আঁকা বাঁকা সরু পথ, সেই পথে উত্তর মুখে চলে গেছে, নালক চুপ করে বর্ষণে ধ্যানে বসে আছে, বসে দেখতে গঙ্গা কপিলা বস্তু যেখানে মায়ের পালঙ্কে ঘুমিয়ে আছেন, ঘরের সামনে ছাদ খোলা, বাগান খোলা, শহরে মরমন্ডুর এপার ওপরে অনেক হিমালয় পর্বত সাদা ঢাকা, সেই পর্বতের ধারায় আকাশে জুড়ে সাদা বড়, তার মাঝে সূর্য উঠেছে, সেখান থেকে আশ্চর্য সে বলেছে কি চমৎকার